দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। বিএনপি একটি ভুয়া দল, তাদের সাথে জনগণ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে মানুষ মানবে না বলছে বিএনপি। সিলেটের 6 পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার ওপরে, 8 লাখ মানুষ পানিবন্দী। ঈদ ভাঙ্গা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম। কাঁচামরিচের কেজি 300 টাকা, সুখবর নেই মুরগির বাজারেও। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কানেক্টিভিটি, লজিস্টিক, এনার্জি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়েছে ভারত বাংলাদেশ। এছাড়া দুদেশের মধ্যে চলমান প্রকল্পগুলো দ্রুত নিষ্পত্তি করতে জোর দেওয়া হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ধ্যায় তাদের এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রধান নির্বাহীরা। বৈঠকের পর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। কৃষি খাতে, IT খাতে, তারপর লজিস্টিক্সের খাতে, তারপর তারা বলছে যে ভারতে তারা অনেকগুলি, বিশেষ করে আপনার IT খাতে তাদের যেখানে যেখানে মানে সফলতাটা অর্জন করেছে, তারা বলছে যে এগুলি নিয়ে আমরা বাংলাদেশেও আমাদের কোম্পানিগুলি নিয়ে আমরা কাজ করতে পারি। গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যে উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। একই সাথে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে দুই দিকে, সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে পারি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3:30টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এ সময় ভারতের একটি সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হোটেল তাজ প্যালেসে। দুপুর 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করে গুজব ছড়াচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে দলটি। এসবের সমুচিত জবাব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, বিএনপি একটি ভুয়া দল, তাদের সাথে জনগণ নেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। নানা রঙের প্লাকার্ড, ব্যানারের সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচু পাতার ওপরে শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপির সমালোচনাও করেন তিনি। আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না, একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলেই
সরে যাবে এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, যারা একসময় আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন তারাই এখন ধ্বংসের পথে। জাতিপ্রিয়া কন্যা জাতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলার মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আজকে এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নম্রদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। অসাম্প্রদায়িক রাজনীতি জয়লাভ করবে। আওয়ামী লীগে আমাদের শয়তান থাকে না, এরা ইবলিশ। এই বিএনপি জামাতের নেতা কর্মীরা না, আমাদের কর্মী নাই, নেতা আছে কয়েকজন বুড়া, দাঁত আছে, চোখ নাই, চোখ আছে, এক নাই, তাই না? কোন আদর্শবান কর্মী নেতা বিএনপিতে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু মিডিয়া ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ তুলছে, যা ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন দলটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেল রুটের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এ সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত বন্ধুরাষ্ট্র হলেও অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, এটি দেশের মানুষ মেনে নেবে না বলেও দাবি করেন ফারুক। কিছু সংখ্যক আমলা আর পুলিশ দিয়ে বিরোধী দমন করে সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না মন্তব্য করে ফারুক বলেন, দেশের বর্তমান করুণ অবস্থার জন্য সরকার দায়ী। কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। দামি নির্বাচন দিয়ে সেই সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। বিভিন্ন এলাকা থেকে ধীরে নামছে পানি। পরিস্থিতির আরও উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। এখনো তলিয়ে আছে শহর ও গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শহর থেকে গ্রামে অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে আছে। সরকারি ত্রাণ পেলে তাদের অনেক সুবিধা হবে। বন্যায় জেলায় 12টি উপজেলার 1306টি গ্রাম প্লাবিত হয়েছে। 694টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 24,000 বন্যার্ত। দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা মানুষ যেন না খেয়ে না থাকে এবং প্রতিটি মানুষের মুখে যেন আমরা অন্ন তুলে দিতে পারি। সেজন্য আমরা আজকে থেকে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটি ত্রাণ কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রে আমরা সেই ত্রাণ পৌঁছে দিব। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। কমেছে সুরমা ও কুশিয়ারার পানি। সিলেট নগরীর কিনব্রিজ এলাকা ঘুরে দেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় রিজার্ভার করার কথা জানান তিনি। সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জের 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি।
এদিকে ভারী বর্ষণ ও উজানের পানিতে বেড়েছে গাইবান্ধার সব নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি বিপদসীমার ওপরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেট, ময়মনসিংহ ও রংপুরে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তবে এরপর থেকে আবার এই 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, 48 ঘণ্টা পর সিলেট, ময়মনসিংহ ও রংপুরে আবার ভারী বৃষ্টি হলে এতে সিলেটের বন্যা পরিস্থিতির আবার অবনতি হতে পারে। আগামী 48 ঘণ্টা পর শুধু বাংলাদেশে নয়, আসাম, ত্রিপুরায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবছর শুধু বাংলাদেশ নয়, পুরো সাউথ এশিয়ায় জুলাই মাস পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। আগামী 24 থেকে 48 ঘন্টা ওইরকম অতি ভারী বর্ষার সম্ভাবনা নেই, বিশেষ করে আপনার সিলেট, ময়মনসিংহ, রংপুর। তবে 24 থেকে 48 ঘন্টা পর যে আবার নতুন করে অতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট, শুধু এইসব জায়গায় না, এর আপার ক্যাচমেন্ট যেটা আমরা বলি আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপরে আপনার মিজোরাম, সিকিম, এইসব জায়গাও আপনার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নতুন করে বৃষ্টি যদি ওইসব এলাকায় অতি ভারী বর্ষণ হয়, তবে আবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেবে। ঈদভাঙ্গা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম। কাঁচামরিচের কেজি ছাড়িয়েছে 300 টাকা। সুখবর নেই মুরগির বাজারেও। রিপোর্ট SM ফয়েজের। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। কাঁচামরিচের দামটা আমার মনে হয় একটু বেশি, বাজারটা সবচেয়ে বেশি। সারা দেশে বৃষ্টির কারণে মরিচ উঠে না, আর ইন্ডিয়াতে মরিচটা বন্ধ আসলে এতদিন, যার কারণে দাম ছিল। বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। পেঁয়াজ হাটে কৃষকরা আমদানি করতেছে না, হয়তো এদিকে একটু চাহিদা আছে, এই কারণে 1-2 টাকা বাজারটা একটু বাড়ছে। আগে আমরা ধরেন পেঁয়াজ 70 টাকা কিনতাম, এখন ধরেন 86 টাকা পেঁয়াজ পড়ে। আর সবজি বাজারে তেলেসমাতি। এক দোকানে বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অন্য দোকানে 80 টাকা। 10 টাকা কেজি যে ধন্দুল ছিল বেগুন, আর হলো ঢেঁড়স। বেগুন বেশি 20, ভেন্ডি 10, চিচিঙ্গা 10, তারপরে আমি লাউ বেচলাম এক পিস 20 টাকা করে। বেগুন গোলটা 80 টাকা কেজি, এটা 100 টাকা কেজি, আর এটা হচ্ছে 60। জালি একটা 50-60 টাকা পিস, কাকুল 50-60 টাকা কেজি, চিচিঙ্গা 40-50 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 180 টাকা, দেশি মুরগি 700 থেকে 730 টাকা। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। ব্রয়লারটা এই সপ্তাহে বিক্রি হয়েছে আপনার 180-190, গত সপ্তাহে বিক্রি হয়েছে 190-200। অস্বস্তি মাছ বাজারেও। মাগুর মাছ 500 টাকা কেজি, ইলিশ মাছ 1600 টাকা কেজি, শোল মাছ 800। 1 কেজিটা 1600 আর বেচছি 1800, 1600, আর 1 কেজির নিচে যেটা এটা 1300 থেকে 1350। নানা অজুহাতে লাগামহীন আরও বিভিন্ন পণ্যের দাম। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটি 2 দিন আগে শেষ হলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরেছেন শুক্রবারও। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে চোখে পড়ার মতো ভিড় ছিল। ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরে আসা মানুষের এই চাপ আজও থাকবে। শুভ মাহফুজের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন সামনে রেখে ঈদের টানা ছুটি কাটিয়েছেন অনেকেই। ফুরিয়ে আসে সেই ছুটিও। জীবিকার তাগিদে আবারও ফিরে আসা কর্মক্লান্ত জীবনে। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ফিরে আসা মানুষের। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাইকে। জি, ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি, যদিও একটু বৃষ্টি ছিল আমাদের ওইদিকে, এই জন্য একটু অসুবিধা হয়েছে। তো ওভারঅল মোটামুটি ভালোই। জি আলহামদুলিল্লাহ, ভালো ঈদ কাটছে পরিবারের সাথে, অনেক আনন্দ, ভালো লাগছে, খারাপ না। তবে কিছুটা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, তবে তুলনামূলকভাবে সেটা অনেকাংশে কম গতবার থেকে। পরিবারকে ছেড়ে আসতে খুব খারাপ লাগতেছে, তবুও কিছু করার থাকে না, যেহেতু আমরা চাকরি করি। কর্মস্থলে ফিরলাম, তখন তো মনটা অবশ্যই খারাপ থাকবে। ভোর থেকে সদরঘাটেও ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। বাড়ি যাওয়ার সময় কিছুটা ভোগান্তি থাকলেও ফেরার পথে চাপ না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
দীর্ঘ একটা ছুটি কাটালাম, এটার জন্য ভালো লাগতেছে। কালকে রোববার থেকে আবার কর্মজীবনে প্রবেশ করব। এই ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটা একটু কষ্ট, কিন্তু যেরকম কষ্ট সেরকম আবার দেখা যায় ঈদের পরে ভালো লাগাটা সেরকম কাজ করে। না, আমাদের যেহেতু লঞ্চ যাত্রা আছে অতটা ভোগান্তি হয় না, বেশ ভালোই লাগে আসতে। বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস খুললেও গেল 2 দিন ফাঁকাই ছিল রাজধানী, এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে ঢাকা আবার ফিরতে শুরু করবে সড়কে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনীর প্রধান জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যগণ সহ 15 আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 19 দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুরন্ত 16কে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনূর্ধ্ব 19। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবারুণ 15-এর আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল স্টেডিয়ামে রাতের ফ্লাড লাইটে এ খেলা হয়। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীদের এক মিলন মেলা বসে। অনুষ্ঠানে অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও অন্যান্যরা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। বিএনপি একটি ভুয়া দল, তাদের সাথে জনগণ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে মানুষ মানবে না বলছে বিএনপি। সিলেটের 6 পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার ওপরে, 8 লাখ মানুষ পানিবন্দী। ঈদ ভাঙ্গা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম, কাঁচামরিচের কেজি 300 টাকা। সুখবর নেই মুরগির বাজারেও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।